সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইড উইথ আরমান। আজকে আমরা রয়েছি শিলিগুড়িতে। শিলিগুড়ির আর এই জায়গাটার নামই ভুলে যাই গো, কাওয়াখালী। তা আজকে আমরা রয়েছি শিলিগুড়িতে, শিলিগুড়ির কাওয়াখালী বলে একটা জায়গাতে আজকে আমরা রয়েছি। আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে 4টে সাড়ে 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে 6টা সাড়ে 6টা নাগাদ এখানে শিলিগুড়িতে ঢুকেছিলাম এবং আজকে শুরু হচ্ছে আমাদের পাহাড়ের জার্নি। ওয়েদার এখনও অবধি তো ঠিকই আছে, আজকে বৃষ্টির কোনো নাম নেই। কালকে আমরা বৃষ্টি পেয়েছিলাম রাস্তায় যথেষ্টই, তারপরে সারা রাস্তাতেই আমাদের জামা কাপড় যা ভিজেছিল সেটা রাস্তাতেই শুকিয়েছি। তা আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে বেরিয়ে মাটিকাড়া হয়ে সোজা চলে যাব দুদিয়া হয়ে মিরিক। মিরিক কিন্তু আমাদের প্ল্যান নয়, আমরা আজকে ঢুকবো নেপালে। নেপালে আমরা ঢুকবো কোথা দিয়ে? পশুপতি মার্কেট দিয়ে, পশুপতি ফটক যেটা আছে সেখান থেকেই ঢুকবো এবং তারপরে নেপালের কোথায় কোথায় যাব সেগুলো তো আমাদের পরের ভিডিওগুলোতে দেখতেই পারবে। 8:57, 9টা বাজে, সবাই আমাদের মোটামুটি প্যাকিং ডান। 9টার সময় পশুপতি মার্কেটের যে বর্ডারটা সেখানে বানসার অফিসটা খোলে, আমাদের বানসার করেই ঢুকতে হবে। আমরা টোটাল 6 দিনের বানসার করব, একটা বড়ই প্ল্যান রয়েছে মোরাললেস। বানসার করাতে কি কি লাগে, যাবতীয় ডকুমেন্টস যা যা লাগে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং প্রসিডিওরটাও দেখাবো, কারণ ম্যাক্সিমাম লোকেরা যারা যায় তারা ম্যাক্সিমাম কাকার ভিটা দিয়েই যায়, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মনে হয় না খুব একটা কেউ গেছে। তো সাথে থেকো, পুরো সিরিজটা আমাদের দেখো। আশা করি এই দীঘা, পুরী, দার্জিলিং বাদ দিয়ে আরও নতুন একটা জায়গার সন্ধান কিন্তু আমরা দিতে পারবো। চলো, তো তোমরা তো অর্ককে চেনোই, আমাদের সেই নর্থ সিকিমের পার্টনার। অর্কর বাড়ি শিলিগুড়িতেই। তো আমরা যেহেতু এখানে ছিলাম, তো ফেসবুকে দেখে আমাদের সাথে আবার দেখা করতে এসেছিলো। যাই হোক অর্ক, আবার পরে দেখা হবে, আবার আসলে পরে হবে। চলো, যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে এই যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যেটা রিবন দেখছো, এই কালো গাড়িটা কিন্তু অনুপদা ভাড়া নিয়েছে। ভাড়া পড়েছে পার ডে 1200 টাকা করে। আমরা 5 দিনের জন্য ভাড়া নিয়েছি গাড়িটা। চলো, এখন মেন কাজ হচ্ছে তেল ভরাতে হবে। কালকে ফুল ট্যাঙ্ক তো করিয়েছিলাম 1400, তারপরে 1100 টাকার তেল ভরিয়েছিলাম। টোটাল মোটামুটি 2500 টাকার মতো তেল ভরানো হয়ে গেছে এবং অলরেডি আবার রিজার্ভ পড়েছে। আমার এখনও পর্যন্ত 30-32ই মাইলেজ দিচ্ছে, তার বেশি দিচ্ছে না। তাই আমাদের হোটেল থেকে বেরিয়েই ডান দিকে একটা পেট্রোল পাম্প ছিল, এখান থেকেই ভরিয়ে নিই। তো আমার এখানে বিল আসলো 1219, ক লিটার হলো 11.7। প্রথমে কালকে ভরিয়েছিলাম 1400, তারপরে বলেছিলাম 1160, তারপরে এখন হলো 1219। ওডোমিটার রিডিং এখন 892। তো তোমাদেরকে যখন ট্রিপ আজকে শেষ করব তখনও আমি ওডোমিটারের রিডিংটা বলে দেবো, তাহলে বুঝতে পারবে আজকে আমরা টোটাল কতটার জার্নি করলাম। এটা হচ্ছে কাওয়াখালী মোড়, এখান থেকে আমরা যাব মোস্ট প্রবাবলি নৌকাঘাট মোড়, সেখান থেকে আমরা খাপড়াইল মোড় হয়ে চলে যাব মিরিকের দিকে। জাস্ট হোটেল থেকে বেরিয়ে আমরা একটু আগে আসলাম, এখানে একটা হসপিটাল আছে, হসপিটালের উল্টো দিকে, এটা মনে হয় হসপিটাল মোড় বা কিছু বলে, উল্টো দিকে প্রচুর ওষুধের দোকান। এখানে একটা প্রিন্ট আউটের দোকানও পেলাম। প্র্যাডির অরিজিনাল যে আরসি সেটা নেই, আর অনুপদার তো যে গাড়িটা দিয়েছে তার তো ফটোকপি দিয়েছে আরসির। তা আরসিটা যেহেতু আমাদের বানসার করাতে লাগবে, তার জন্য ভার্চুয়াল যে আরসিগুলো আছে সেগুলোর প্রিন্ট আউট আমরা বার করে নিচ্ছি। দাদা, এই মোড়টার নাম কি? মেডিকেল মোড়। এই দুধিয়া এদিকে যাবো তো বুঝতেই পারলে বন্ধুরা, এটাকে বলে মেডিকেল মোড়। মেডিকেল মোড় থেকে আমাদের যেতে হবে ডান দিক। এখান থেকে আমরা প্রথমে যাব দুধিয়া হয়েই যেতে হয় মিরিক যেতে গেলে। তো দুধিয়ার ডিস্টেন্স এখান থেকে 27 কিলোমিটার। আমরা যেই দুধিয়াটা পার করব তারপরে কিন্তু ওয়েদার এরকম গরম থাকবে না, আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে এবং দুধিয়ার পর থেকেই কিন্তু পাহাড় শুরু। আর দূরে অলরেডি পাহাড় কিন্তু আমি দেখতে পাচ্ছি, হালকা হলেও দেখা যাচ্ছে। আর এই যে দেখা গেল, কোমর ব্যথা, মাথা ব্যথা, শরীরের যত ব্যথা সব গায়েব। দীর্ঘ 1 বছর 2 মাস কম নয় কিন্তু বন্ধুরা। যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য এত লম্বা সময় পাহাড়কে ছেড়ে দূরে থাকা, এটা যে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, সেটা পাহাড় প্রেমী ছাড়া কেউ বলতে পারবে না। এটা মনে হয় বাগডোগরা থেকে যে ফ্লাইওভারটা শিলিগুড়ির দিকে যাচ্ছে সেই ফ্লাইওভারটা, এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এখান থেকে সোজা গেলে কিন্তু শিলিগুড়ি পৌঁছে যাব। আমরা সোজা না গিয়ে একটু আগে থেকে আবার একটা লেফট টার্ন নেব। যেখান থেকে লেফট টার্ন নেব সেই মোড়টার নাম হচ্ছে খাপড়াইল মোড়। আর এই সেই বিখ্যাত বালাসন ব্রিজ, যেটা মাঝখানে অনেক দিন কনস্ট্রাকশনের জন্য বন্ধ ছিল।
তখন শিলিগুড়ি ঢোকাটা বেশ কঠিন হয়ে উঠেছিল। নিচে নদীতে খুব একটা জল নেই, গরমকাল। আর আজকে হচ্ছে মে মাসের 23 তারিখ। আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা রয়েছে। মনে হয় পাহাড়ের লোকেরা বুদ্ধ পূর্ণিমাটাকে খুব ভালোভাবেই সেলিব্রেট করে। এই হচ্ছে খাপড়াইল মোড় বন্ধুরা, মাটিকারাই বলে এটাকে। এখান থেকে বাদিক নিয়ে নিতে হবে। আর তোমরা যদি শিলিগুড়ি থেকে আসো, শিলিগুড়ি থেকে আসলে এইখানে এসে ডান দিক নিতে হবে। আর এই রুটটা দিয়ে কার্শিয়াংও যাওয়া যায়, 31 কিলোমিটার। পাংখাবাড়ি হয়ে যেতে হয়। পাংখাবাড়ির রাস্তা তোমরা যে কোনো সময় ট্রাই করতে পারো আসলে, কারণ রাস্তাটা কিন্তু মারাত্মক অ্যাডভেঞ্চারাস, প্রচণ্ড স্টিফ রাস্তা। কিন্তু আমরা পাংখাবাড়ির দিকে যাব না, আমরা পাংখাবাড়ির রাস্তা যেখানে স্টার্ট হচ্ছে তার আগেই বাদিক নিয়ে নেব দুধিয়ার দিকে। আমরা নেপালের যে জায়গায় যাচ্ছি, মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা, সেখানে কিন্তু টেম্পারেচার রাতে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আমরা এখন শিলিগুড়িতে যে রয়েছি, এখন টেম্পারেচার কিন্তু এখানে 36-37 ডিগ্রি সেলসিয়াস। মানে ডিফারেন্সটা চিন্তা করো, 36 থেকে পৌঁছে যাব 1-2-তে। পাহাড়ের যে জঙ্গলের বুনো সোদা গন্ধ, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এই আর্মি ক্যাম্পটার পর থেকে। এতদিন বাদে আসলাম, মনে হচ্ছে যেন পাহাড়ে বাইক চালানোর যে নিয়ম কানুন, সেগুলো মনে হচ্ছে যেন ভুলে গেছি। সাঁতার যেমন একবার শিখলে সে সাঁতার কিন্তু কোনোদিনও ভোলে না, তেমনি রাইডার যদি একবার পাহাড়ে চালানো শিখে যায়, সে যতদিন বাদেই আসুক, 1-2 কিলোমিটার চালালে আবার সব আগের মতো সব কিছু শিখে যাবে। ব্রিজটা পার করার পর একটা টার্ন, দেন দ্য অফিসিয়াল রাইডিং অন হিলস স্টার্টস হিয়ার। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মেঘেদের দেশে পৌঁছে যাব। বেশিক্ষণ না, 1/2 ঘন্টা 45 মিনিট সোজা উঠতে হবে। আর আমার কানটা কিন্তু আবার আগের মতো ভোঁ ভোঁ করতে শুরু করবে। পাহাড়ে সবসময় এইরকম খাড়াই রাস্তা, যখন প্রচণ্ড কার্ভ, তখন কিন্তু সবসময় নিজের লেন ছেড়ে কখনো বেরোনো যাবে না। ওভারটেকিং একদম করা যাবে না। ওভারটেকিং যদি করো বা একদম ফ্ল্যাট সোজা রাস্তা, অনেকটা ভিজিবিলিটি আছে, সেই রকম জায়গায় করবে। আর 2 নম্বর কথা হচ্ছে, সামনের বাইকের থেকে একটু গ্যাপ রাখবে। প্রাইডি যেটা করছে না, এটা উচিত না, কিন্তু সামনের বাইকের থেকে মিনিমাম কিছুটা ডিস্টেন্স রাখতে হয়, তা না হলে খাড়াই রাস্তাতে একটু অসুবিধা হতে পারে। আর যখনই দেখবে গাড়ি একটু পিক আপ নিতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাউন গিয়ার, মানে তার আগের গিয়ারে চলে যেতে হবে। সেকেন্ড গিয়ারে থাকলে ফার্স্ট গিয়ারে, বা থার্ড গিয়ারে থাকলে সেকেন্ড গিয়ারে চলে যেতে হবে। ক্লাচে হাত দেওয়ার একদম দরকার নেই। এই যে ঘট ঘট করছে আমার, সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড গিয়ার করে নিলাম, তাহলে আমি টর্কটা অনেক বেশি পাবো। টর্ক আর হর্স পাওয়ারের এইসব হিসেব করতে করতে হঠাৎই চারপাশের জঙ্গলগুলোকে পিছনে ফেলে চারিদিকে ধরা দিতে শুরু করলো মিরিক অঞ্চলের এই বিখ্যাত চা বাগানগুলো। এবং সাথে রাস্তায় উপরি পাওনা ছিল, এটা মোস্ট প্রবাবলি বুদ্ধ পূর্ণিমারই কোনো একটা রিচুয়াল হবে, যা আমার ধারণা। সবাই পুরো গ্রামের মনে হয় দল বল মিলে যাচ্ছে। বাহ, ये क्या বুদ্ধ পূর্ণিমা কয়? সবাই একটা করে বই নিয়ে যাচ্ছে। বাহ, এই দেখো, এটা মনে হয় গৌতম বুদ্ধকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে গৌতম বুদ্ধকে পুরো মাথায় করে নিয়ে যাচ্ছে পালকিতে করে। আর এই দেখতে দেখতে আমাদের বাদিকে কিন্তু আরও একটা চা বাগান শুরু হয়ে গেছে। গাড়িটাকে ছেড়ে দিই, আর্মির গাড়ি। তো আমরা মোটামুটি 10:30 নাগাদ বেরিয়েছিলাম, তা এখন 11:30 বাজে। আমাদের শিলিগুড়ি থেকে মিরিকের ডিস্টেন্স ছিল মোটামুটি 49 কিলোমিটার, এবং তার মধ্যে থেকে আমরা 39-40 কিলোমিটার চলে এসেছি মিরিক থং টি এস্টেট। ব্রেকফাস্ট তো আমরা করিনি, একটাই লোভে, সেটা হচ্ছে মিরিকের পাশে যে ছোট ছোট গুমটিগুলো আছে, সেখান থেকে আমরা মোমো খাবো।
আর চলে এসছে আমাদের সেই বিখ্যাত আই লাভ মিরিক। দাঁড়াও একটু দাঁড়াও, ফটো তুলি। মিরিকের পিছনে আই লাভ মিরিক নিয়ে একটা ফটো না তুললে হয়? দাঁড়াও, এখানে পরপর দাঁড় করাও এরকম ভাবে। মাত্র 1 ঘন্টার একটা রাইড, তার মধ্যেই আমরা পৌঁছে গেলাম 400 থেকে সোজা 5000 ফিট উচ্চতায়। এবং তোমরা যারা বাইক নিয়ে পরবর্তীতে দার্জিলিং যাবে, অবশ্যই একবার মিরিক হয়ে দার্জিলিং যেও, কারণ এই যাত্রাপথের সৌন্দর্য অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ভাই সাব, এই জায়গাটা থেকে প্রচুর ফটো দেখেছি আমি, 3 বার মিরিক এসেছি, কিন্তু প্রত্যেকবারই কোনোবার ঠিকভাবে একটা ফটো তোলা হয় না। যাক, এবার আমরা যাব মিরিক লেকের পাড়ে একটা সুন্দর মোমো খেতে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। আর বন্ধুরা, এখানে ওয়েদারটা কীরকম লাগছে জানো? ধরো তুমি বাইরে 35-36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে রয়েছো এবং তোমার সামনে একটা সুন্দর করে ফুল স্পিডে এসি চালানো রয়েছে। তুমি যখন থামছো, তুমি যখন এসিটা থেকে দূরে যাচ্ছ, মনে হচ্ছে না গরম প্রচণ্ড। আবার এসি যেই বাইকটা চলছে, তখন এসির যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু গায়ে লাগছে। অদ্ভুত, মানে দুটো মিক্স হয়ে একটা ওয়েদার তৈরি হয়েছে এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিক লেক। ওয়েদার খুব সুন্দর লাগছে এবং তার সাথে সাথে লেকটাও খুব সুন্দর, সবুজ কালারের জল লেকটার। ওইদিকে পার্কিং আছে, আমরা পার্কিংয়ের ভিতরে ঢুকাবো, ঢুকিয়ে মোমোর কিছু দোকান আছে পরপর, সেই দিকে যাব। তো এখানে একটা বড় পার্কিং রয়েছে, পার্কিংয়ে 4 চাকার পার্কিংও আছে এবং বাইক নিয়ে গেলে ভিতর অবধি ঢোকা যায় বলছে। আমরা তো ভিতরে ঢুকেছিলাম, পার্কিং সেবারও লেগেছিল 20 টাকা করে পার বাইক পার্কিং। হ্যাঁ না, ওইদিকে যাবো তো। মিরিকে আসার আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে খাওয়া দাওয়া করা। কিন্তু প্রথমে ওরা যেখানে ঢুকেছিল সেখানে একটা ফলস কেস খেয়েছে, তারপরে ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমি একটা গুমটি পেয়েছি। এই যে দেখো, এইদিকে প্রচুর কিন্তু হোটেল আছে, হোটেলও থাকার হোটেল আছে, তার নিচে নিচে দেখবে খাওয়ারও হোটেল আছে। ওই দিকটাতে খাবে না। এই যে দেখো ব্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানে হচ্ছে ব্রিজটা থেকে এসে জাস্ট এইখানে ছোট ছোট গুমটি আছে, এই গুমটিগুলো থেকে খাবে। বিশেষ করে এই গুমটিটা দেখে রাখতে পারো। এগুলোতে কি হয়, অথেন্টিক মানে জিনিসটা, অথেন্টিক মোমো যেরকম হয়, এরা খুব একটা বিজনেস পারপাস ওরকম করে না, মানে হাতের রান্না এদের ভালো হয় আর তার সাথে সাথে ভালো জিনিস দিয়ে করে। আর এই দোকানগুলোতে কি বলতো, এইসব দোকান থেকে না খাওয়াই ভালো। দাও আমায় দাও, খেতে যখন পারছো না, মোমোতে আমার না নেই। আমি ওই জন্য একা এসে খেয়ে গেছি। না খেয়ে 3টে, কিন্তু দেখো তুমি ভুল করছো। না, তোমার সাথে কথা হয়েছে কখনো ফেসবুকে বা মেসেঞ্জারে? ইয়েতে কথা হয়েছে, তোমার চ্যানেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কমেন্ট সেকশনে কথা হয়েছে আর কি। যাক, আমাদের একজন মেম্বারকে মানে বন্ধুকে পেয়ে গেলাম আর কি বলতে পারো মিরিক লেকে এসে। তোমার চ্যানেল নামটা বলে দাও। প্রিভিক রাইডার। তোমরা ওর চ্যানেলও দেখো আর আমাদের চ্যানেল তো দেখছোই। তোমাদের যে প্ল্যান কি? আমাদের আজকে প্ল্যান দার্জিলিং যাওয়া। আমরা আচ্ছা আজকে মিরিক হয়ে দার্জিলিং উঠবো, তারপর নেক্সট কালকে সাইট সিন করবো। আচ্ছা, তাও তো আজকে ওয়েদার মনে হয় ভালো আছে। ভালো আছে, কালকে অবধি প্রচন্ড বৃষ্টি ছিল। তাই না? কালকে ছিল তোমরা এখানেই? না, কালকে নিচে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছি। সেই জন্য আজকে ক্লিয়ার স্কাই আছে। বাহ, আমাদের কপালটা ভালো আর কি। চলো বন্ধুরা, বললাম না পাহাড়ে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না। এখানে এসেছিলাম মনে হয় 11:30 নাগাদ, এখন বাজে 1:30। 2 ঘন্টা কিভাবে কেটে গেল। ড্রোন শট তুললাম, মোমো খেলাম। বাই দ্য ওয়ে, মোমোগুলো কিন্তু ওখান থেকেই খাবে, বারবার বলছি, কারণ না হলে কিন্তু নিজেদেরকে লস করতে হবে। মোমো 1 প্লেটের দাম ছিল হচ্ছে 70 টাকা, আর ওয়াইওয়াই খেলাম, ওয়াইওয়াইগুলো 50 টাকা করে নিল। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব পশুপতি ফটক। চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, ম্যাক্সিমামই কিন্তু লোকাল লোকজন, তার কারণ হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা। মিরিক থেকে পশুপতি ফটকের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার,
আধ ঘন্টা মতো লাগবে, যা রাস্তা প্রচণ্ড চড়াই রাস্তা। আমরা এখন নিচের দিকে নামছি, আর ওই পশুপতি ফটক থেকেই কিন্তু ইন্ডিয়া নেপাল বর্ডার ভাগ হচ্ছে, এবং সেখান থেকে আমাদের বানসার করিয়ে নেপালে আজকে ঢুকে যেতে হবে। একদিকে খাড়া রাস্তা নেমে যাচ্ছে নিচে, তার উপরে আবার গাড়ির ছাদে বসেছে 3 জন। মজা কিন্তু হেভি, উপরে গাড়ির ছাদে বসে পুরো চারপাশে 360 ডিগ্রি ভিউ দেখতে দেখতে যাওয়া, দারুণ। দেখবে আমাদের পুজোর সময় আমাদের কলকাতায় প্রচুর ছাপড়িরা বেরোয়, জানি না এ ছাপড়ি কিনা, কিন্তু পুজোর সময় প্রচুর ছাপড়িরা বেরোয়। ঠিক সেরকমই বুদ্ধ পূর্ণিমাতে রাস্তায় কিন্তু এখানে প্রচুর ছাপড়ি দেখা যাচ্ছে, যাদের সাথে মাঝে মাঝেই টুকটাক করে আমাদের লেগে যাচ্ছে। আমরা কিছু করতে চাইছি না, কিন্তু আমার ক্যামেরা দেখে, ইনস্টা দেখে ওরা একটু পাগল হয়ে যাচ্ছে। ছেড়ে দিচ্ছি, বেশি পায়তারা করছি না। আমরা হয়তো পাহাড়ে চালাই না বেশি, কিন্তু পাহাড়ের অভিজ্ঞতা তো আছে বলো। পশুপতি আর এখান থেকে 1 কিলোমিটার বাকি, এবং তার আগে খুব সুন্দর একটা সুন্দর একটা পাইন ফরেস্ট। চারপাশে এতটাই ঘন যে ঠিকভাবে আলো ঢুকছে না। আর দেখো হালকা হালকা ফ্লেয়ারের মতো সূর্যের আলো ঢুকছে, দুর্দান্ত লাগে কিন্তু এটা। প্রচণ্ড ফটোজেনিক জায়গাটা, কিন্তু আমাদের আজকে একটু লেট হয়ে গেছে খেতে খেতে। 2টো বাজে অলরেডি। এখন আর ফটো তোলার জন্য দাঁড়ানো যাবে না, কারণ বানসারটা করাতে হবে। বানসারটা 4টে অবধি করায় আমি যা শুনলাম, তো 4টের আগে তো ঢুকতে হবে। আমরা চলেই এসেছি 2টো বাজে, তবু ওখানে গিয়ে 15-20 মিনিটের কাজ তো রয়েছে। তো চলো ডিরেক্ট পশুপতি মার্কেটে, একদম পশুপতি ফটক নেপাল বর্ডারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওই দেখো সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। আমরা এই বর্ডারেই দাঁড়িয়ে আছি। এখানে একটা ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল চেকপোস্টে আগে আমাদের প্রত্যেকটা গাড়ির নাম্বার আর নাম, ফোন নাম্বার এগুলো রেজিস্টার করতে হচ্ছে। তারপরে আমরা ওই পারে ঢুকে দেন বানসার করিয়ে তারপরে বেরোবো। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে। আকাশ দেখছো অবস্থা, পুরো ঘোলা হয়ে গেল। এখন এরপরে আবার বানসার করতে হবে, কত কি টাইম লাগবে বুঝতেও পারছি না। অনুপদাকে পাওয়া যাচ্ছে না, অনুপদার নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে নেটওয়ার্ক নেই। অনুপদা আমাদের সাথেই ছিল, হঠাৎ করে কোথায় গেল কি জানি। এখানে কিন্তু প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যায়, হ্যান্ডিক্রাফটসের জিনিস, খাওয়ার দাওয়ার, তারপরে মোমো এখানেও পাবে। এখানে নেপালে ঢুকে গেলে মানে নেপালি মোমো তো পাবেই পাবে। তোমাদের আরও একটা ভালো মোমোর দোকানের সন্ধান দিই। এই যে দেখো চেকপোস্ট, ঠিক আছে? চেকপোস্ট থেকে বাঁদিকে যে রাস্তাটা সুকিয়া বকরির দিকে যাচ্ছে, সীমানা বাজারের দিকে যাচ্ছে, সেই দিকে যেতে মানে এই যে দেখো এখান থেকে এই আসলে, আসার পরে দেখো সুষমা রেস্টুরেন্ট বলে একটা আছে। এই যে এই রেস্টুরেন্টটা আছে, সুষমা রেস্টুরেন্ট। এখান থেকে মোমো খাবে। আমি আগেও খেয়েছিলাম 2020 সালে, রাত্রেবেলা কনকনে ঠান্ডার মধ্যে খেয়েছি, দুর্দান্ত ছিল। আর এবারেও তেমনি। তো অনুপদাকে পাওয়া গেছে। অনুপদা চলে গেছিল সীমানা বাজারের দিকে। নেটওয়ার্ক তো থাকে না এই রাস্তাটাতে, কোনো নেটওয়ার্ক থাকে না, তুমি যেই এদিকে ঢুকবে। তো ফাইনালি আমরা এবার নেপালে এন্ট্রি করতে চলেছি। আগামী 5-6 দিন আমরা নেপালে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার করব, আর সাথে থাকবে তোমরা। ঘড়িতে তখন প্রায় দুপুর 3টে। আমি জীবনে দ্বিতীয়বারের জন্য প্রবেশ করলাম নেপালে। আগেরবারে বীরগঞ্জ দিয়ে ঢোকার অভিজ্ঞতা ভালো হলেও এবার পশুপতি দিয়ে নেপাল ঢোকার অভিজ্ঞতা খুব একটা সুখকর হলো না। নেপালের গেট পেরিয়ে ঢোকার পরেই ডান দিকে তোমরা দেখতে পাবে একটা ঢালাই করা রাস্তা প্রায় 45 ডিগ্রি কোণে উঠে যাচ্ছে উপরের দিকে। ঠিক এর উপরেই ডান দিকে রয়েছে নেপালের কাস্টম অফিস, এবং বাঁদিকে টিনের ছাউনি ঘেরা ছোট্ট একটা বানসার অফিস। এবং যত ঝামেলার সূত্রপাত সেটাও এখান থেকেই। আমরা বানসার অফিসে পৌঁছেছিলাম ঠিক 3টে থেকে 3:30-এর মধ্যে। পৌঁছতেই জানতে পারি তখন আবার বাবুদের লাঞ্চ টাইম। গেটে তালা এবং অন্ধকার ঘর দেখে আমরা আগেই সেটা বুঝতে পেরেছিলাম। এদিকে চারপাশের পাহাড় মেঘ আর কুয়াশায় ঢেকে যাচ্ছে একে একে। বাবুরা খেয়ে দিয়ে এসে জানালেন যে নেপালি টাকা না দিতে পারলে আমাদের খসাতে হবে আরও অতিরিক্ত কিছু ইন্ডিয়ান টাকা। তবে আমরা তো বাঙালি, ছোড়নেওয়ালা নেই। সোজা খোঁজখবর লাগিয়ে নিচে চলে গেলাম মানি এক্সচেঞ্জ করতে। কারেন্সিটা এক্সচেঞ্জ করিয়ে নিয়ে নেপালি যদি ওনাকে দিই তাহলে 200 নেপালি করেই ধরবে। 200 নেপালি করে আমাদের 6 দিন মানে 1200 নেপালি। 1200 নেপালি করে ইন্টু 4 মানে 4টে বাইক, টোটাল 4800 নেপালি।
4000 into 1.55 1.6 दीजिए ना भैया, ज्यादा कर रहे हैं तो बहुत। रिक्वेस्ट, हम लोग तो नेपाल में घूमने आते हैं। आपको थोड़ा आप करेंगे, आपको 1560 करेंगे। তো এটা হচ্ছে নেপালের আইএমই মানে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ। তো একটু নেমে আসতে হলো, হয়তো 1 কিলোমিটারও হবে না। এখানে নেমে এসে এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করিয়ে নিচ্ছি। দাদা বললো আজকে রেটটা একটু কম চলছে। আমি জানি না সত্যি মিথ্যা কী বললো, এখন করাতে তো হবে। আমরা বানসারের জন্য এই টাকাটা চেঞ্জ করিয়ে নিয়ে আসলাম। এখানে 4000 টাকা দিলাম, 4000 টাকায় 6240 টাকা পাওয়া যাচ্ছে নেপালি। আমাদের ওখানে দিতে হবে 5000। এক একটা বাইকের লাগছে 1250 করে, 6 দিনের 1250 ডিভাইডেড বাই 1.56, তাহলে আমাদের 800 করে পড়ছে, যেটা ওখানে 900 করে চাইছিল। 100 টাকা করে পার বাইকে সেভ হলো, 4টে বাইকে 400 টাকা সেভ হলো এই 2 মিনিটে। তো এই দেখো বন্ধুরা, এখানে 6240 হচ্ছিল, 6300 দিল আমাদের। তো ঠিকই আছে, 100 টাকা কেটেছে, অসুবিধা নেই। 1 2 3 4 5 6 এগুলো সব 1000 টাকার নোট। 6000 1 2 3 এগুলো 100 টাকার নোট। আবার নেপালের নোট ধরলাম। এই জিনিসগুলো না জানলেই বিপদ, জানো তো। যে কোনো জায়গায় বানসার অফিসে তো ঠিক রেটটা দেওয়া উচিত। 1.56 যদি আজকে চলে, 1.56 তো অ্যাটলিস্ট দেওয়া উচিত। তো এই হচ্ছে নিচে বানসার অফিস। এখানে আমাদের টাকাটা দিতে হবে 1000 2000 3000 4000 5000। এবার আমরা উড়বো। সবার আগে প্রথম কাজ, বানসার বানানোর পর একটা ছবি তুলতে হবে। ছবি নিজের ফোনে রাখতে হবে, কারণ যদি হারিয়ে যায় সেই ছবিটা বাঁচাবে। এখন কথা হচ্ছে, আমাদের বানসারের কাজটা তো হয়ে গেল। তারপরে নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। তারপরে থার্ড আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটা সিম নিতে হবে। সিম না নিলে নেট কিভাবে দেখবো, মোবাইল নেটওয়ার্ক না থাকলে আমরা কিভাবে ওই জিপিএস ফিপিএস চালাবো। তার জন্য একটা এনটিসি কোম্পানির সিম নেব। দেখি এখানে কত কি বলে, রাস্তায় হয়তো পাওয়া যাবে, ফিককালেও পাওয়া যাবে, কারণ এই দিকটা অনেক দোকান আমরা কিন্তু পাবো কম বেশি। তো আমরা যেখানে মানি এক্সচেঞ্জটা করালাম একটু আগে, সে আবার দোকান বন্ধ করে চলে গেছে। আমি দাদার ফোন নাম্বারটা দিয়ে রাখছি 9802678421। এটা নেপালি। তো তোমরা যদি মানি এক্সচেঞ্জ করতে চাও আগে থেকে এখানে ফোন করেও কন্ট্যাক্ট করে নিতে পারো। তা আমরা এখন আর এখান থেকে তো করাতে পারবো না, আমরা ফিককালে যাচ্ছি। এখান থেকে ফিককাল মোটামুটি 10 কিলোমিটার হবে। ফিককালেও বাজার আছে বড়, তো সেইখানে গিয়ে তারপরে এক্সচেঞ্জটা করাবো। এখন মেন সমস্যা হচ্ছে আমরা কেউ কাউকে ছাড়বো না, কারণ এখানে কিন্তু নেটওয়ার্ক আমাদের চলে গেছে, কোনো নেটওয়ার্ক আর থাকলো না। এখন এখান থেকে তো সিম তুলতে পারলাম না, কারণ হচ্ছে এইদিকে আমাদের কাছে নেপালি কারেন্সি কিন্তু নেই। ও সব হিসাব জানে। হ্যাঁ আমরা জানি বলে এইখানে দেখো, এখানে আবার রোড পারমিট করাতে হলো। পার বাইক 200 নেপালি, মাথায় রাখবে না, 210 নেপালি। এখানেও আমাদের ঠকানোর চেষ্টা করেছিল, ঠকাতে পারেনি আমাদের পূর্ব অভিজ্ঞতার জন্য। তো যাই হোক, 210 করে। এটা কত দিলে তুমি? 8000। 700 দিল 8000। তোমার 8000 আর তুমি 8000 5000 13000। তোমার 7000। কত হলো? 8 বাজার 13 এর সাথে 20। হ্যাঁ আমি 12 দিয়ে দিচ্ছি। তো এখন আমি যাব উপরে, দেখি মানি এক্সচেঞ্জ করানোর একটা বললো একটা অফিস আছে, ওখানে রেটটা কম, মানে রেটটা বেশি, 1.6 না 1.57 না 1.56। আমি চলে আসবো, 2 মিনিট লাগবে। ও বাবা, এই নেপালে এইসব ঝুট ঝামেলাগুলো আছে। এখন দেখি, এখন যেহেতু আমাদের কাছে সিম নেই, এটা একটা বড় সমস্যা। চলো দেখি উপরে গিয়ে। তো বন্ধুরা, আমাদের 1.56 নিচে বলেছিল, কিন্তু আমাদের একটু লেট হলো বলে আইএমই ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ ওটা বন্ধ হয়ে গেছিলো।
তেমন কিছু করার নেই, আমাদের ওখান থেকে না নিয়ে এমনি নিতে হলো। 32,000-এ 49,000 পেলাম। 49,000 ডিভাইড বাই 32,000, 1.53 অ্যাভারেজে। 1.53 নিচে, আরও যখন নিচে যেতাম তাহলে আরও কমতো। না 1.56 পেলাম, না 1.5 হলো, 1.53 হলো আর কি অ্যাভারেজে। তো চলো, ওয়েলকাম টু নেপাল। দুবার করে নেপালে ঢুকলাম। তো এখন কাজ হচ্ছে একটু তাড়াতাড়ি চালিয়ে ওদেরকে ধরতে হবে। ওদেরকে ধরে তারপরে একসাথে ফিক্কাল হয়ে শ্রীঅন্তু যাব। আশা করি ওরা এতক্ষণে ফিক্কাল পৌঁছে গেছে, আর যদি ফিক্কালে গিয়ে দাঁড়ায় তাহলে আমি হয়তো ওদেরকে ধরে নিতে পারবো। কমেন্ট করে জানাও তোমরা, আমি কি ঠকলাম না ঠিক ডিসিশন নিলাম। এই ডিসিশন মেকিংটা একা থাকলে খুব কঠিন হয়ে ওঠে, কি করব না। তবুও নিয়েই ফেললাম ডিসিশনটা, কারণ এদিকে আর পাবো না। আর 2 নম্বর কথা হচ্ছে এইদিকে আবার নিচে গিয়ে সেই 1.5 নেওয়া, রিস্ক নিয়ে লাভ নেই। যেটুকুনি বাঁচানো যায় সেটুকুনি বাঁচালাম আর কি। ফিক্কাল আপাতত পৌঁছাই। এখন বাজে 5টা বেজে গেছে। এখান থেকে আরও মিনিমাম 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু দুর্দান্ত ওয়েদার আছে আজকে। তো আমি এখন পশুপতি মার্কেট থেকে ফিক্কাল পর্যন্ত রাস্তাটার একটা সুন্দর সোলো রাইড উপভোগ করছি। আজকে একটা উৎসবের মরশুম, দারুণ লাগছে। এখানকার লোকজন যা সাজে, ছেলেরা মেয়েরা, মানে যে কেউ বাদ যায় না। বাচ্চারা প্রচণ্ড সাজে। প্রত্যেকের চুল ম্যাক্সিমাম 90% ছেলে বা মেয়েদের চুল কিন্তু বিভিন্ন কালারের হবে। সুন্দর। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু নিচে কন্টিনিউয়াসলি নেমে যাচ্ছি। মানে পুরো পশুপতি মার্কেট থেকে এখনো অবধি পুরোই খালি নামছি, আর যত নামছি চা বাগান, চিয়া বাগান। নেপালে চা বাগানকে চিয়া বাগান বলে, দ্যাট মিনস চাকে চিয়া বলে, খাবারকে খাঞ্জা বলে। তোমাদেরকে শিখিয়ে রাখছি, যারা নেপালে আসবে তাদের সুবিধা হবে। ব্রেকফাস্টকে বলে বাঞ্ছা, আর তার সাথে সাথে আরও টুকটাক বিভিন্ন আছে, যেমন হামরো মানে হচ্ছে আমার, রামড়ো মানে হচ্ছে ভালো। তুমি কেমন আছো? তুমি যদি কেউ বলে কাস্তো চা, তো তুমি বলবে রামড়ো চা। রামড়ো মানে ভালো। অনেকটা মিরিকের ফিল পাচ্ছি আমি এই জায়গাগুলোতে, তবে ঠান্ডা রয়েছে। মিরিকে এতটা ঠান্ডা ছিল না, এই সাইডটায় ঠান্ডা বেশি। অপূর্ব অপূর্ব, মানে আমি বারবার ক্যামেরা অন করে ফেলছি, কারণ আমরা এই রুটটা দিয়ে আর ফিরবো না। চারপাশটা এত সুন্দর লাগছে, মানে চারপাশে উঁচু উঁচু পাহাড়ের শেড, এমন না ছোট ছোট শেড। বাঁদিকে ডান দিকে ছোট ছোট, দূরে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট নেপালি গ্রাম দেখা যাচ্ছে। আমি এবার এক্স্যাক্টলি বলতে পারবো না ওটা নেপালি গ্রাম না ইন্ডিয়ান গ্রাম, কারণ আমরা তো কিছুক্ষণ আগেই জাস্ট ইন্ডিয়া ছেড়ে নেপালে ঢুকলাম। এবার ওই সাইডের পাহাড়গুলো কি ইন্ডিয়া না নেপাল এটা বলা এখান থেকে খুব মুশকিল। আর রোদটা পড়ছে বিকেলবেলা, একদম পড়ন্ত বিকেলের যে গোল্ডেন রোদটা হয় না, সেইটা পড়ছে প্রত্যেকটা বাড়িতে। দেখো ওই সাইডের যতগুলো বাড়ি আছে, গ্রাম আছে, তাদের গায়ে গিয়ে পড়ছে, চকচক করছে, দুর্দান্ত লাগছে। আর যখনই দেখবে পাহাড়ের গায়ে এরকম ঘোলা সবুজ, দ্যাট মিনস চান্সেস আর হাই ওগুলো হচ্ছে চা বাগান। তো ফাইনালি আমরা চলে এসেছি ফিক্কাল বাজার। এখানে একটা মার্কেট আছে ভালো, ব্যাংক রয়েছে, সব কিছুই রয়েছে, রেস্টুরেন্ট আছে। এখান থেকে আমাদের একটা টার্ন নিতে হবে, কোন টার্নটা আমি বলে দেবো, তার আগে আমাদের সিমটা নিয়ে নিতে হবে। সিম আমাদের ফিক্কালে পাওয়া গেল না আজকে, বুদ্ধ পূর্ণিমার জন্য অনেক দোকান বন্ধ, ম্যাক্সিমাম দোকানই বন্ধ। তার মধ্যে আমাদের তো নেপালের আইডি নেই, ইন্ডিয়ান আইডি দিয়ে তুলতে হবে। দেখি কালকে ইলামে তুলবো। আর এখানে তোমাদের একটা বাইক দেখাই, এটা মোস্ট প্রবাবলি চাইনিজ কোম্পানি, এনজেকে 150। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখো, আমার জাস্ট ভালো লাগে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, এত সুন্দর। সামনে কোনো মাঠঘাট নেই, পিছনেও মাঠঘাট নেই। তা আমরা ওই দিক থেকে আসলাম, দেখো এইখানে একটা বড় এরকম একটা আইল্যান্ড মতো আছে, আমরা ওই নিচ থেকে আসলাম। এসে তোমাদের ওই দিক থেকে এসে বাঁদিকে একদম জাস্ট ইউ নিতে হবে। ইউ নিলে ওইদিকে চলে যাচ্ছে শ্রীঅন্তু, আর এই সাইডে চলে যাচ্ছে ইলাম। আমরা কালকে শ্রীঅন্তু থেকে ফিরে এই দিক দিয়ে ইলামের দিকে বেরিয়ে যাব। না তো এখানে ফিক্কাল থেকে বেরিয়ে এই শ্রীঅন্তু আসার দিকে একটা পেট্রোল পাম্প পেলাম আমরা। ভরানোর দরকার নেই, আমরা ফুল করে নিয়েছিলাম, কারণ এরপরে আমরা আবার যখন কালকে ইলামের দিকে যাব
তখন কিন্তু আবার আমরা পেট্রোল পাম্প পেয়ে যাব ইলামেই। কালকে কিন্তু আমরা ইলাম যাচ্ছি না, এটা ভেবো না যে ইলাম যাব, আরও বড় প্ল্যান আছে, আরও দূরের প্ল্যান আছে। কালকে আমরা মোটামুটি হাফ রাস্তা যাব। কালকে আমাদের ডিস্টেন্স যেতে হবে মোটামুটি 150 কি 160 কিলোমিটার মতো। তো আজকে আমরা শ্রীয়ন্তুতে গিয়ে স্টে করব। কালকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠবো, উঠে সুন্দর সানরাইজ দেখব, তারপরে 7টা-8টা নাগাদ ব্রেকফাস্ট করে শ্রীয়ন্তু থেকে বেরিয়ে যাব কালকের ডেস্টিনেশনের দিকে। এবং কালকের ডেস্টিনেশনের নামটা এখনই বলছি না, তোমরা হয়তো জানো না, তো সেই কারণে কালকেই দেখাবো, মানে পরের ভিডিওতে অবশ্যই তোমরা কালকের ডেস্টিনেশনটা জানতে পারবে। এই যে আমরা ওই দিক থেকে আসছিলাম, ওই দিক থেকে আসার পর এইখানে এই জায়গাটা একটা মোড় পড়লো, এই মোড় থেকে আমাদের এই বাদিকে নিচের রাস্তাটা নিতে হতো, শ্রীয়ন্তু জানে বাটো। এটা আমি ঠিক খেয়াল করিনি, আমারই ভুল। এই দিক থেকে কান্যাম চলে যাচ্ছে এই সাইডে, যেটা আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম। এখান থেকে আবার ইউটার্ন নিলাম, নিয়ে এবার নিচে নামতে হবে। শ্রীয়ন্তু জানে বাটো, জয় নেপাল লেখা আছে, দেখো হিন্দিতেই লেখা আছে। লেখাগুলো একদিকে ভালো হয়েছে যে যারা হিন্দি পড়তে পারে তারা পড়তে পারবে এবং একটু আইডিয়া করতে পারবে যে কি লেখা আছে। রাস্তা তো সাপের মতো নিচে নামছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, কারণ এখন কটা বাজে 5:40। মানে ভাবো আমরা বেরিয়েছিলাম কটা হোটেল থেকে, 10টা 10:30 হবে, প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। আমরা কিন্তু রাস্তাতেই আছি, কিন্তু বোর মনে হয়নি একবারও। এত সুন্দর আজকে সিনিক বিউটি পেয়েছি, তার সাথে সাথে এত সুন্দর ওয়েদার, খাওয়া দাওয়া চলছে, মোমো চলছে, কোল্ড ড্রিঙ্কস চলছে, গল্প চলছে, আড্ডা চলছে, সব কিছু মিলিয়ে দারুণ। কিন্তু আমাদের কাছে দেখো, বাইকারদের কাছে সবসময় স্পটটায় মানে কতক্ষণে পৌঁছাতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আমরা এই যে স্পটটাতে যাচ্ছি, এই যাওয়ার রাস্তাটাতেই কিন্তু আমাদের আসল মজা। এই যে রাস্তাটাতে, জার্নিটাতে যে আনন্দটা, সেটাকে উপভোগ করতে হয়, এবং সেটাকে উপভোগ করি সবচেয়ে বেশি আমাদের মতো বাইকাররা। প্রপার নেপালি গ্রাম, তুমি তোমার মনে হবে একটা ভাইব দেবে তোমাকে যে তুমি তোমার দেশে নেই, একটা বিদেশে রয়েছো। আশেপাশে লেখা, মানুষগুলোর ভাষা, গাড়িগুলো, সত্যি বলছি এই ট্রেনটা পুরো ডিফারেন্ট। মানে আমার ইচ্ছা আছে কালকে একটু ড্রোন শট তুলবো এই জায়গাটাতে। চা বাগানগুলোর মধ্যে এত ভ্যারাইটি, একটা ফটো তুলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তুলি, দেরি হবে, সুবিধা কিছু নেই। এই রাস্তাটা অনেকটা আমাকে মনে করাচ্ছে অরুণাচল প্রদেশের মান্ডালা টপ থেকে যখন আমরা দিরাং যাচ্ছিলাম, তখন মান্ডালা টপের পরে দিরাং অবধি এইরকম একটা রাস্তা ছিল, একদম উপর থেকে সোজা নিচে নেমে যাচ্ছিল, একদম সরু রাস্তা, চারপাশে ভিউ মারাত্মক ছিল, একদম সেম টু সেম। তবে অরুণাচল প্রদেশ আর এইখানকার ভাইবটা আলাদা। আমি যেটা সন্দেহ করছিলাম তাই, শ্রীয়ন্তুটা অনেক উপরে, এবার আমরা উপর থেকে নিচে পুরো ডাউনহিল এখন নামলাম। ওই যে দেখো ব্রিজটা আছে, ব্রিজটা দিয়ে আবার ওই পাহাড়ের উপরে উঠতে হবে। হ্যাঁ, ওই পাহাড়টার টপে মনে হয় বাড়িটা, দেখো শাশ্বদা। হ্যাঁ, ওই দেখো যাচ্ছে দুজন, লাগে কিন্তু দারুণ উপর থেকে, না? উপর থেকে বাইকগুলো দেখতে দারুণ লাগে। ওরা তাড়াতাড়ি ওখানে চলে গেল, তার মানে ভাবতে পারছো ওইখানে চলে গেছে, ওই যে ওইখান দিয়ে যাচ্ছে লাইট জ্বালিয়ে। কী রকম ডাউনহিল স্লো যে সেকেন্ডের মধ্যে এখান থেকে ওইখানে চলে গেল। চলো, সামনে একটা ব্রিজ পড়বে। ব্রিজ মানেই খোলা, খোলা মানে হচ্ছে নদী বা ঝর্ণা। সব মিলিয়ে কানের উপরে ক্রমাগত এয়ার প্রেশার কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কানও বুঝতে পারছে না আমার সাথে কি হচ্ছে। চলো টানো। এই তো, এই কি গো, এটা কি করলে হঠাৎ করে? এটা হঠাৎ করে পিছনে এটা কি দিলে? আমরা অনেকক্ষণ ধরে উঠছি, দেখো না সেকেন্ড গিয়ারে উঠছে না, অনেকক্ষণ ধরে উঠছি। 10 কিলোমিটার মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না।
অন্ধকার কিন্তু প্রায় হয়ে এসছে, আর আলোটা পড়ে গেল তো চারপাশে কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে। মানে আমার এই রাইডিং জ্যাকেট, তার নিচে একটা গেঞ্জি রয়েছে, তারপরেও ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগছে। যা বুঝলাম পুরো জায়গাটাই কিন্তু চা বাগান, মানে প্রত্যেকটা কোণা তুমি যদি দেখো, খেয়াল করো, এইসব সাইডগুলো সবটাই চা বাগান। পাহাড়ি চকি শ্রীয়ন্তু অন্তর্যাত্রা নাকি। এবার এখানে এসে ওরা দাঁড়ায়নি, এটাই তো ভুল করলো। শাশ্বদা আসুক, শাশ্বদার একটু শরীরটা কীরকম কীরকম লাগছে বলছে, মাথা ফাথা মনে হয় ঘুরাচ্ছে বা বমি টমি পাচ্ছে বা কিছু। একটু দাঁড়িয়ে যাই, অসুবিধা নেই। এই শ্রীয়ন্তুর যে মোড়টা পড়লো, যেখানে এসে থামলাম, এই যেখান থেকে লেখা 3 কিলোমিটার বাকি, ডান দিকে যেতে হবে। এখান থেকে দেখলাম অদ্ভুত একটা ঘটনা। এতক্ষণ তো আমাদের কাছে সিম ছিল না, হঠাৎ করে একটা দেখলাম কিরম যেন বাজলো। একদম কেন বাজলো, ঘটনা কি? ফোনটা বার করলাম, ফোনটা বার করার পরে দেখি উমা, এখানে দেখি নেটওয়ার্ক আসছে। তারপরে ওই দোকানটাতে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, ঘটনাটা কি। বলছে ওই দিকের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার, যার জন্য ওই দিকের যত জিও, ভোডাফোন এই সমস্ত নেটওয়ার্কগুলো এই জায়গাটাতে ধরে। দেখা যাক শ্রীয়ন্তুতে যাই, তারপরে যদি নেটওয়ার্ক ধরে তো ভালো, নাহলে অসুবিধা নেই। আমাদের ওখানে যে রিসর্টে থাকবো সেখানে নিশ্চয়ই ওয়াইফাই থাকবে। তো এদিকে প্রচুর হোটেল রিসর্ট রয়েছে, কিন্তু আমরা এই জায়গাটাতে থাকবো না। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা পার্সোনালি যে একদম অন্তুপোখরি যেটা লেকটা, তার আশেপাশেই যে কটেজগুলো আছে ওইগুলোতে থাকার, ওখানকার ভাইবটাকে এনজয় করার। অন্তুপোখরি উপর কটেজ है ना, তো একটা সুন্দর অফ রোড আছে মনে হয়। কিতনা কিলোমিটার? থোড়া 200 মিটার। কি হলো, ভয় লাগছে তোমার? চলো। এত দূর যখন আসলাম, একটু এই যে ভিউটা, মানে পোখরির পাশের যে ভিউ, সেটা এনজয় করি। আর অনেকক্ষণ বাদে একটু অফ রোড এসছে, সুন্দর অফ রোডে আমরা উঠছি। আহা হা, চলো চলো। ওয়াও ওয়াও ম্যান, জাস্ট ওয়াও। সন্ধেবেলার ভাইবটা দেখো এখানটা। ও ভাই সাহ, সোজা এরকম নেমে যাবে, কোনো টেনশন নেই। গিয়ারে ফেলে এরকম টাক 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 নামবে। প্রচুর আছে এদিক ওদিক, এদিক সেদিক মিলিয়ে। এবার ইয়েটা কোন দিকে সেটা দেখতে হবে, পোখরিটা কোন দিকে। এই বাঁদিকে বলছে আমাদের ইয়েটা পড়বে, লেকটা পড়বে, দেখা যাক। চারপাশে রং বেরঙের রিসর্ট দেখে আমাদের চক্ষু তখন চড়ক গাছ। লেকের পাড়ে থাকার ইচ্ছা থাকলেও রুমের ভাড়া শুনে আমরা ঠিক করলাম একটু নিরিবিলিতে গিয়ে থাকব। তাতে ক্রাউডটাও কম হবে এবং সাথে আমাদের পকেটটাও ঠিক থাকবে। খুঁজতে খুঁজতে এই রিসর্টটার উপরের ডেকের মতো জায়গাটা দেখে এক নজরে সবার পছন্দ হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম এখানে ভাড়া খুব একটা কম বোধহয় হবে না, কারণ চারপাশের অ্যাম্বিয়েন্স সাথে সামনের ভিউ। ভিতরে ঢুকেই লবি এরিয়া থেকে ভেসে আসছে বারবিকিউয়ের গন্ধ। সব মিলিয়ে এ যেন আমরা জ্যাকপটের সন্ধান পেয়েছি। ঠিক লবি এরিয়ার পিছনেই রিসর্টের নিজস্ব চা বাগান, এবং তার মধ্যে দিয়ে দুপা এগোতেই চা বাগানে ঘেরা আজকে রাতের আমাদের এই আস্তানা। 3টে কিং সাইজ বেড, আমরা লোক 4 জন, সাথে আমাদের লাগেজ রাখার জন্য গোটা একটা খাট। শাশ্বতদা তো ঢুকেই আমাদের টেরিটরি বুঝাতে ব্যস্ত হয়ে গেল যে এদিকে তোমরা যাবে না, আমি কিন্তু এদিকেই শুভ। দেখো কাণ্ড। তবে সমস্যা ছিল একটাই, রুম যতটা না বড় ছিল ততটাই ছোট ছিল ওয়াশরুম, তাও আবার খাদের উপর ঝুলন্ত অবস্থায়। শান্তির কাজটা বেশ ভয় ভয়েই সারতে হয়েছিল আমাদের। বুদ্ধ পূর্ণিমা হয়, রিসর্ট ছিল লোকাল লোকজনে একদম ঠাসা।
এবং যেহেতু এই দিনটা এখানকার লোকেদের কাছে একটা বড় কিন্তু উৎসবের দিন, তাই তাদের সাথে তাদের এই উৎসবে যোগ দিলাম আমরাও। মাথার উপরে চাঁদের এই প্রাকৃতিক আলো, সাথে চারপাশের কৃত্রিম রোশনাই, নেপালি গানের ছন্দে সে এক অন্যরকম অভিজ্ঞতা, যা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। প্রায় 3 ঘন্টা মতো সেই ডেকে সময় কাটিয়ে শাশ্বততাকে ঘুম থেকে তুলে এবারের প্রথম নেপালি থাকালি খাওয়ার জন্য প্রস্তুত হলাম আমরা। এবং বলতেই হবে, এতদিনে এই প্রথম অসাধারণ সুস্বাদু একটা নেপালি চিকেন থালি খাওয়ার সৌভাগ্য হলো, যার দামও ছিল বেশ সাধ্যের মধ্যে। 400 নেপালি টাকা, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে মাত্র 250 টাকা। কাল রাতে যা গান চলছিল এখানে আর তার সাথে যা আমেজ ছিল, তখন আর ভিডিও করা সম্ভব হয়নি। সকালবেলা এখন বাজে 8:15, আমরা ঘুমটুম থেকে উঠে গেছি। আজকেও ওয়েদার কিন্তু খুব সুন্দর, তবে ফগ হয়ে আছে, একটা হেজ হয়ে আছে। দেখো দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু একটা ঘোলা একটা চারদিক যেন কিরকম একটা হয়ে আছে। আর আমরা যে রিসর্টটায় রয়েছি, দেখো তুমি হাত দিয়ে এরকম যে কোনো মুহূর্তে চা বাগানের চা মানে ছিঁড়ে খেতে পারবে। এইরকম 4-5টা মানে এই শ্রীঅন্তু জায়গাটা পুরোটাই চারপাশে চা। রাতে কালকে বুদ্ধ পূর্ণিমার 2-3টে ফটো তুলেছিলাম, কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, 1টা-1:30 নাগাদ উঠেছিলাম, চারপাশ পুরো আলো হয়েছিল। এগুলো সব চা বাগান, মানে চা আর কি। আর এইটা ছিল আমাদের রুম তো কালকে তোমাদের দেখিয়েছি, নর্মাল ছিমছাম রুম। হয়ে গেছে তোমার ভিডিওটা মনে হয় খুব বড় হয়ে গেছে, জানি না এডিট করতে করতে কতটা কি দাঁড়াবে। আর শাশ্বত এখন চা অর্ডার করেছে, চাটা খেয়ে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। লবিটা ঠিক এরকম লাগছে দিনের বেলা দেখতে। এই দুজন ঘুম থেকে উঠে এখন চা খাওয়ার জন্য লোভ দিয়ে তাকিয়ে আছে। এখানে আমাদের চা হচ্ছে। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এই জায়গাটা রাত্রেবেলা একদম ফাঁকা, তো যেমন ধরো এখান থেকে তুমি পুরো ভিউ পাচ্ছ। সামনে এই জায়গাটাতে আবার সুন্দর চা বাগান রয়েছে। সামনে ওই যে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে একটা রাস্তা, ওইটা কিন্তু কান্যাম। আর এখানে শ্রীঅন্তু যে লেকটা রয়েছে সেটা কিন্তু এই যে চা বাগানটা দেখতে পাচ্ছ তার পিছন দিকটাতে। ড্রোনে হালকা হালকা দিকে দেখাতে পেরেছি। আসলে ড্রোনটা কি হচ্ছে, ড্রোনটা 30 মিটারে লক হয়ে যাচ্ছে সব দিকে, যার কারণে বেশি দূরে পাঠাতে পারছি না। কি কারণ জানি না, বর্ডার এরিয়া বলে হতে পারে হয়তো, কারণ আমাদের জিওর নেটওয়ার্ক ধরছে মানে ইন্ডিয়ার বর্ডার খুব কাছে। এখানে বারবিকিউ হয়েছিল কালকে, আমরা করিনি, অন্য একটা পার্টি করেছিল। বারবিকিউর দাম এখানে হচ্ছে 1000 নেপালি টাকা। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার খরচ কিরকম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে এটা হচ্ছে ওনাদের কার্ড, সানরাইজ রিসর্ট শ্রীঅন্তু। তোমরা এইগুলো সব কিন্তু নেপালি নাম্বার। এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে, দুই মে হোয়াটসঅ্যাপে না? তোমরা যদি ইন্ডিয়া থেকে আগে বুক করে আসতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে নাম্বারগুলো আছে তার সামনে কিন্তু +977 লিখে তারপরে সেভ করতে হবে, নাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে শো করবে না। আর এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। এখানে যা যা টাকা লেখা আছে সব কিন্তু নেপালিতে। ক্যাম্পফায়ার করতে গেলে 1000, তারপরে যে যা খাবে সেরকম অনুযায়ী ওটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একটু তাড়াতাড়ি দেখে নিতে পারো। আমরা কালকে খেয়েছি এখানে, খাবার বেশ ভালো। আমরা রাতে চিকেন থালি অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 400 নেপালি, মানে ইন্ডিয়ানতে হলে 250, 260 এরকম হবে। চলো, এই করতে করতে আমাদের চা চলে এসছে। এই চা বাগান কা চা है क्या? লোকাল চায়? হ্যাঁ, শ্রীঅন্তুর চা, নেপালের চা, এই চা বাগানের চা। আমি নিয়েছি লেবু চা, চিয়া। हम चिया पी रहे हैं। ভালোই চায়ের মতোই।